This phone from IQ is unbelievable. Mid budget beast level spec দেয়া and তা ডেলিভারও করে 66 ওয়াটের চার্জিং, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টজের সিমলেস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এন্ড Dimensity 7200 চিপসেট, যেটা কাগজে কলমে একটা পাওয়ারফুল বিস্ট এন্ড প্র্যাকটিক্যালিও তাই। এন্ড সবকিছুই পাচ্ছেন 35,000 টাকার নিচে। এন্ড এইখানে শেষ না ভাই, শীঘ্রই এটার দাম 30,000 টাকার নিচে নেমে যাবে এন্ড তখন একটা বিস্ট হয়ে দাঁড়াবে। এন্ড আমাদের ধারণা 2024 সালে নতুন কোনো হিটম্যান আসার আগ পর্যন্ত এইটাই মোটামুটি রুল করবে। এন্ড এই ফোনটার ক্লোজেস্ট কম্পিটিটর হচ্ছে স্যামসাং A34, যেটার দামও এই রেঞ্জে এন্ড ওইটাও খুব একটা ভালো ফোন। সো প্রচুর একটা হাড্ডাহাড্ডি লেভেলের লড়াই হয়ে যাবে। এন্ড আমি আশিকুর রহমান তুষার আছি হোস্ট হিসেবে। আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আজকে IQ Z7 Pro এই ফোনটার একটা ময়নাতদন্ত হবে। দিস ইজ এ প্রপার রিভিউ। সবার আগে ধন্যবাদ আমাদের আজকে স্পন্সর গ্যাজেট বদ্দাকে। আমাদের বন্ধু মানুষ গ্যাজেট বদ্দা নতুন দোকান দিয়েছে যমুনা ফিউচার পার্কে। IQ Z7 Pro নেন অথবা স্যামসাং A34 দুইটাই ওর কাছে পাবেন। গ্যাজেট বদ্দার সব লোকেশন এবং পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাতে লেটেস্ট প্রাইসটা জানতে পারেন, কিনতে পারেন। সবার আগে একটা ডিপ ডাইভ দিব আমরা এটার হার্ডওয়্যার সেকশনে, কারণ IQ ফোনগুলো মানুষ কিনেই পারফরমেন্সের জন্য। আমরা ইউজুয়ালি IQ ফোনগুলোকে ডাকি ভিভো ফোনের ভ্যালু ফর মানি পারফরমেন্স প্রোভাইডিং ভ্যারিয়েন্ট হিসেবে। এতে আছে মিডিয়াটেক 7200 চিপসেট এন্ড এটা লিডার বোর্ডের কোথায় আছে। তার আগে ছোট্ট করে জানিয়ে দিই, এই চিপসেটটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, রিলিজ হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতেই। ভিভো V27 এ মেবি ফার্স্ট টাইম ইউজ করা হয় এন্ড এইবার দেখলাম এইটাতে 8 কোরের প্রসেসর, যার মধ্যে 2টা কোর হচ্ছে 2.8 GHz এর পারফরমেন্স কোর এন্ড বাকি 6টা এফিসিয়েন্সি কোর। এই ফোনের চিপসেটটা Dimensity 7200, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 778G থেকে বেটার অনেক। এরপর এই রেঞ্জে 30-32 হাজার টাকা রেঞ্জে ব্যবহার করা Dimensity 1050, ওইটা থেকেও বেশ খানিকটা বেটার। আবার নিউলি রিলিজ Dimensity 7050, ওইটার থেকেও এটার চিপসেট বেটার। সো বুঝাই যাচ্ছে 30-35 হাজার টাকার আশেপাশে কোনো ফোন যদি খুঁজেন পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাহলে মোটা দাগে IQ Z7 Pro এর যে Dimensity 7200 আছে এইটাই মোটামুটি সেরার মধ্যে। কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম আমরা, এতে স্কোরগুলো স্ক্রিনের কোথাও দেখতে পাচ্ছেন অবশ্যই, বেশ ভালো স্কোর করেছে। এরপর করে ফেললাম থার্মাল টেস্ট, একবার 15 মিনিটের, পরের বার 30 মিনিটের। টেস্ট রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন, কোথাও কোনো শার্প ড্রপ দেখতে পাই নাই, তাই হিট হলেও খুব একটা পারফরমেন্স ড্রপ করবে না। তবে এইসব টেস্টের থেকে আমরা গেমিং টেস্টটাকে একটু বেশি প্রায়োরিটিস দিই অ্যান্ড গেমিং টেস্ট আমরা অনেক ইন্টেন্সিভভাবে অনেকগুলো গেমে করছি, একটু ধৈর্য ধরে শুনেন। প্রথমে কল অফ ডিউটি মোবাইল, এটা একটা অপটিমাইজড গেম। লো গ্রাফিক্স সেটিংসে আলট্রা ফ্রেম রেট আমরা পেয়েছিলাম। পাবজি এর ক্ষেত্রে এক্সট্রিম ফ্রেম রেট পেয়েছিলাম স্মুথ গ্রাফিক্সে। ফিজিক্যাল জাইরো সেন্সর এই ফোনে দেয়া আছে অ্যান্ড রেসপন্সটাও ভালো, তাই সমস্যা হয় না এইসব গেম খেলতে। দেন কারেক স্ট্রিট, খুবই ডিমান্ডিং একটা গেম। আমার S23 আলট্রাও হাঁপায়া যায় এইটা হাইয়েস্ট গ্রাফিক্স দিয়ে কিছুক্ষণ খেললে। ফুল গ্রাফিক্সে মোটামুটি 30 FPS এর মতো দিতে পারছিল এই ফোনটা। কিছু জায়গায় গ্রাফিক্স গ্লিচ করতেছিল, ট্রাফিক বেড়ে গেলে ল্যাগ অ্যান্ড স্টাফ তো আছেই, বাট ইউ নো হোয়াট, দিস ইজ গুড। 30,000 রেঞ্জের একটা ফোন কারেক স্ট্রিটের মতন আনঅপটিমাইজড গেমে এত ভালো পারফর্ম করবে আমরা দেখে এক প্রকার অবাক হয়ে গেছি ভাই, অনেস্টলি অবাক হয়ে গেছি। অ্যান্ড আপনি যদি গ্রাফিক্সগুলো একটু মিড লেভেলে নিয়ে খেলেন তাহলে 40 FPS এর মতন ধরে রাখতে পারে। দিস ইজ সিম্পলি টু গুড। এরপরে জেনশিন ইম্প্যাক্ট খেলেছিলাম হাইয়েস্ট সেটিংসে 60 FPS দেয়া অ্যান্ড মোটামুটি স্মুথই খেলা যাচ্ছিল। তখন আমরা 40-45 FPS এর মতন পাচ্ছিলাম। গ্রাফিক্সটা একটু কেমন জানি লাগতেছিল, বাট মানে গেমটা স্মুথ রাখতেছিল। তবে এর মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার, হেভি ইন্টেন্সিভ গেমিং করেও 30 মিনিটের উপর গেম টানা চালিয়েও এইসব হেভি গেমগুলা আমরা কখনোই সুপার ম্যাসিভ লেভেলের কোনো হিটিং এটাই খেয়াল করি নেই। সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা এটা পুশ করতে পারছি হিটগান দিয়ে মেপে। এটা যেই চিকন একটা ফোন, আমি ভাবছিলাম যে ভাই এইটা তো আগুনে গরম হয়ে যাবে মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা গেমিং করলে, বাট ওই তুলনায় অত হিটিং হয় নাই। হিটটা একটা লেভেল পর্যন্ত রাইজ করে স্টেবল থাকে, এর উপরে উঠতে চায় না। অ্যান্ড মানে থার্মাল থ্রটলিং এর ইস্যু আমরা খেয়াল করিনি, ওভারহিটিংয়ের ইস্যু খেয়াল করিনি, খুব একটা কুলিংয়ের চেম্বার জায়গা টায়গা নাই চিকন ফোন হওয়া সত্ত্বেও, তাও ভালো দিছে। আচ্ছা ধরলাম আপনি একদমই গেম খেলেন না, নর্মাল ইউজ করেন, আপনার দরকার ফাস্ট অ্যাপ ওপেনিং ক্লোজিং, ল্যাগ হ্যাং করবে না, মাল্টিটাস্কিং করতে গেলে কোনো জিটারিং দিবে না, তাহলেও এইটা আপনার জন্য একটা সলিড চয়েস হতে পারে, কারণ ডে টু ডে ইউজে কোনো ঝামেলায় পড়তে হবে না। আমাদের ঝামেলায় পড়তে হয় নাই। আমাদের হাতে যে ভ্যারিয়েন্টটা এটা ছিল 8128 অ্যান্ড এইটার আরেকটা ভ্যারিয়েন্ট পাবেন 8256। আচ্ছা এটার পারফরমেন্স সেক্টরকে আমরা যেভাবে কনক্লুড করতে পারি সেটা হচ্ছে যে 30-32 হাজার টাকার দামে যে পারফরমেন্স দিচ্ছে, যে হার্ডওয়্যার দিচ্ছে, সেটা মোটামুটি আকারে শাট আপ অ্যান্ড টেক মাই মানি লেভেলের। আপনি যদি গেমিং এর জন্য ফোন চয়েস করতে বলেন দিস ওয়ান, আপনি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন বলেন দিস ওয়ান। অ্যান্ড এই সব কিছুর পরে মাথায় আসে যে এত হেভি পারফরমেন্স ডেলিভার করতেছে, এত ভালো পারফরমেন্স ডেলিভার করতেছে, এটার ব্যাটারি কেমন হবে? ভাই ব্যাটারি তো অনেক টাইম নেওয়ার কথা, তাই না?
আসলে অতটাও টানতেছে না, আবার যে একদম এক্সট্রিম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সেটাও না। এই ফোনটায় 4600 mAh এর একটা ব্যাটারি দেওয়া আছে, আমাকে একদিনের মতন ব্যাকআপ দিতে পারছে নর্মাল ইউজের ক্ষেত্রে। আপনি যখন হেভি ইউজ করবেন তখন হচ্ছে 6 ঘন্টার দিকে এসওটি চলে আসে ইজিলি। অ্যান্ড 66 ওয়াটের চার্জার বক্সেই থাকে, তাই ব্যাটারি সেকশন নিয়ে ঝামেলায় পড়বেন না মোটামুটি বলা যাচ্ছে, কারণ 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আইকিউর এই ফোনটার বডিতে একটা জিনিস দেখেন, প্রফেশনাল পোর্ট্রেট লেখা ভিভোর মতন। একে তো নতুন চিপসেট দেয়া, এতে নতুন চিপসেটের আইএসপি কি খেলা দেখালো সেটা দেখতে হবে। এতে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেইন শুটার, যেটা স্যামসাং আইসোসেল GW3 সেন্সর উইথ ওয়াইএস, আর একটা সেকেন্ডারি দুধভাট 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এটাতে আলট্রাওয়াইড সেন্সর দেয়া হয় নাই, আলট্রাওয়াইড লেন্স নাই, এখানে অনেকে মন খারাপ করবেন। অ্যান্ড ক্যামেরা সেট আপ ওয়াইজ দিস ইজ এ বিগ ইস্যু। অ্যান্ড আমরা ভাবছিলাম যে পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এটার ক্যামেরা জট হবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকে, বাট আমাদের মোটামুটি অবাক করছে iQOO Z7 Pro। দেখাচ্ছি পোর্ট্রেট নিয়ে তাদের এত মাতামাতি, যেহেতু পোর্ট্রেট শটগুলো দিয়ে শুরু করি। বেশ ভালো মানের পোর্ট্রেট শট তুলতে পারে অনেস্টলি, সাবজেক্টের এজগুলো বেশ সুন্দর ধরতে পারছিল, ব্লার রেটটাও কন্ট্রোলেবল, মন মতো অ্যাডজাস্ট করে ফেলা যায়। রাতের আধারে পোর্ট্রেট তুলতে গেলে পেছনে থাকা রিং লাইটটা একটু হেল্প করে, ফেসে একটা সফট লাইট ফেলে স্লাইটলি বেটার আউটপুট ডেলিভার করতে পারে। আমার মতে 2x পোর্ট্রেটে যদি একটা অপশন থাকতো না, তাহলে খুব জোস হইতো এই ফোনটায়। দিনের বেলা এই ক্যামেরা বেশ সুন্দর ছবি তোলে, সবগুলো ছবি ছিমছাম, কালারটা স্লাইটলি বুস্টেড করে, বাট সেটা কোনোভাবে খারাপ কিছু না। ছবির ডিটেলস, শার্পনেস সবকিছু অন পয়েন্ট, কমপ্লেন করার মতো তেমন কিছু পাচ্ছি না। তবে এইচডিআরটা স্লাইটলি উইক, এটা একটু বেটার হতে পারতো। ওভারঅল ইটস এ গুড ক্যামেরা বলতেই হচ্ছে। একটা সমস্যা আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ছবি। একটা ছবি একটু গ্লুমি অন্ধকার টাইপের লাগবে, পরেরটা আবার ব্রাইট অ্যান্ড পপড আপ সুন্দর কালারের। রাতের বেলাও এই ক্যামেরা ভালো ফাইট দিছে, ভালো আলো পেলে সুন্দর ছবি উঠে, নয়েজ গ্রেন খুব একটা দেখা নাই। তবে আলো যখন কমে যাবে, নাইট মোডটা কিন্তু ভালো কাজে দেয়। নাইট মোডে ছবিগুলোকে ব্রাইট করে, কালারগুলোকে পাঞ্চি করে, দেখতেও ভালো লাগে। অ্যান্ড শার্পনেস ডিটেলস ভালোই ছিল ভাই, এই বাজেট অনুযায়ী আমি গুড। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফেস স্মুথনিং করার ব্যাপারটা বাদে আমি সেলফি ক্যামেরা নিয়ে ইমপ্রেসড। ছবির কোয়ালিটি ঠিকঠাক ছিল, সেলফি শার্প তুলে। অবশ্যই ফেস মেকআপটা কমিয়ে রাখবেন, তখন একটু বাজে লাগে, এছাড়া সেলফি ইজ গুড। ভিডিও সেকশনে 4K 30 FPS এ শ্যুট করা যায়, ভিডিও ফুটেজটা চলার মতো, যদিও খুব একটা পছন্দ হয়নি আমার। মোটামুটি কাজ চলে যাবে একে দিয়ে। স্টেবিলাইজেশন 720p থেকে শুরু করে 4K পর্যন্ত আছে, তবে সেটা শুধুমাত্র 30 FPS এ। 60 FPS দিলে কোনো স্টেবিলাইজেশন পাবেন না। ফ্রন্টে 1080p 30 FPS ম্যাক্সে ফুটেজ নেওয়া যায়, এটা ছোট্ট একটা কনসের মধ্যে ফেলে দেওয়া যায়। সাধারণত আইকিউর ফোনগুলো আমরা দেখি যে পারফরমেন্স ওরিয়েন্টেড হয়, পারফরমেন্স খুব ভালো হয়, এখানেও তাও পাইছি। অ্যান্ড ইউজুয়ালি ওই ফোনগুলোর ক্যামেরা খারাপ হয়, বাট এবার তারা পারফরমেন্সে মনোযোগ দিছে, অ্যান্ড এটাতে ক্যামেরাতেও যথেষ্ট পরিমাণ মনোযোগ দিছে প্রাইস অনুযায়ী। একটাই সমস্যা, সেটা হচ্ছে আলট্রাওয়াইড লেন্সটা নাই। আলট্রাওয়াইড লেন্স থাকলে ক্যামেরার জন্য এটাকে ধুমায় সাজেস্ট করা যাইতো। এছাড়া দিস ইজ গুড এনাফ। মোটামুটি রেগুলার ইউজার যারা আছেন, যারা গেমিং টেমিং করেন, তাদের ক্যামেরা এমনিতেই কম লাগে, তাদের জন্য ক্যামেরা ভাই মোর দেন এনাফ হয়ে যাবে। অ্যান্ড এই ফোনটা যদি পপুলার হয়ে যায় বাংলাদেশের মার্কেটে, তাহলে এইটার সাথে স্যামসাং A34 এর একটা ক্যামেরা ফাইট আমাদের দেয়াইতেই হবে। মনে করায় দিয়েন আপনারা, যখন হচ্ছে এই ফোনটা বেশি পপুলার হয়ে যাবে বাংলাদেশে। নাও অনেক কথা বলে ফেলছি হার্ডওয়্যার নিয়ে, ক্যামেরা নিয়ে। অ্যান্ড আমার মতে এই দুই জায়গায় যাদেরটা হচ্ছে সহজ হয়ে যায়, বাকি রাস্তা পানির মতন হয়ে যায়। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের 120Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ সাপোর্টেড, অ্যান্ড 1300 নিটস পিক ব্রাইটনেস, অ্যান্ড প্রোটেকশন থাকছে আসাহি গ্লাস। যারা গরিলা গ্লাস বাদে অন্য কোনো প্রোটেকশনে বিশ্বাসী না, তারা ভাই অন্তত একটা পলি লাগায় নেবেন, কার্ভড গ্লাস যেহেতু পলি লাগায় নিলে হয়ে যাবে। অ্যান্ড এছাড়া স্যামসাং A34 এর থেকে ডিসপ্লে সাইডে এটা পিছিয়ে আছে একদিকে, স্যামসাং A34 এর প্রোটেকশনটা বেটার অনেক, আর এইটা আগায় আছে একদিকে, সেটা হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে দেওয়া আছে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য অনেস্টলি ডিসপ্লেটা বেশ সুন্দর, অ্যামোলেড ডিসপ্লে বলে কথা। কালার, কন্ট্রাস্ট রেশিও, শার্পনেস সবই অন পয়েন্ট ছিল। এটাতে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আছে, অ্যান্ড নেটফ্লিক্সেও HDR10+ সাপোর্ট করে, আমরা চেক করেছি। তবে নিরাশ করেছে স্পিকারটা, স্টেরিও স্পিকার দরকার ছিল এমন সেটআপের সাথে, তাই না? সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার দেয়া, খুব একটা খারাপ না, বেশ লাউড, তবে ডিস্টোর্টেড হয়ে যায় একটু হাই ভলিউমে। সফটওয়্যার সেকশনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর উপর বেস করে ফানটাচ ওএস, ভিভোর ফানটাচ ওএস। হ্যাঁ, অ্যান্ড এইটাই ভিভোর ফানটাচ ওএস এর ভাইব কমপ্লিটলি পাবেন। যারা ভিভো ফোন থেকে এটাই আসবেন, একদম মোটামুটি সিমিলার জিনিসই লাগবে। আমাদের ইউসেজে কোনো বাগ ভাল্লুক এগুলো কিছুই দেখা পাই নাই, তবে অনেক ব্লোটওয়্যার পাইছি, প্রচুর আজাইরা অ্যাপ অ্যান্ড অ্যাপ সাজেশন দিয়ে ভরায় রাখছে। তবে একটা স্টেবল ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন, এইটুকু বলতে পারতেছি এই ফোনটা কিনলে। সবশেষে বাকি থাকে এই স্পেকট্যাকুলার ফোনগুলোতে সবচেয়ে অবহেলিত যেই পার্টটা, বডি অ্যান্ড ডিজাইন।
দুই পাশে গ্লাস অ্যান্ড এর মাঝখানে প্লাস্টিক ফ্রেমের বডিতে Z7 Pro তৈরি। 175 গ্রাম ভরের এই ডিভাইসটা অনেক হালকা অ্যান্ড সেই সাথে অনেক স্লিপারিও। আমি কেস ছাড়া ফোন ইউজ করতে পছন্দ করি, বাট এই ফোনটা যতক্ষণ হাতে রাখতেছিল না মনে হচ্ছিল কি বারবার স্লিপ করে পড়ে যাবে, প্রচন্ড পরিমাণ স্লিপারি। সেই জন্য বক্সের যেই একটা কেস দিয়ে রাখছে ওই কেসটা ব্যবহার করতে হয়েছে। অ্যান্ড অনেস্টলি এই ফোনটা একটু পলকা পলকা লাগে, আমার কাছে ভয় ছিল যে ভাঙ্গা টেঙ্গা যাবে কিনা, একটু কেমন কেমন জানি, বাট মানে আমার হাতে ভাঙবে না নিশ্চিত, তানভীর ভাঙতে পারে চাইলে। আমাদের হাতের ভ্যারিয়েন্টটা ছিল লেগুন ব্লু কালারের। এটা দেখে আমার কাছে অনেস্টলি লাগতেছে যে সমুদ্রের পাড়ে যখন ঢেউ এসে ভাঙে না, নীল পানি থেকে সাদা ফেনা তৈরি হয়, মানে ওই যে ট্রানজিশনটা সেই রকম লাগতেছে ব্যাকপার্টটা। নিচের দিকে নীল, উপরের দিকে আস্তে আস্তে সাদার দিকে, বেশ ইউনিক লেগেছে কালার কনসেপ্টটা। অ্যান্ড বডিতে নেসেসারি সব পোর্টস অ্যান্ড বাটন তো আছেই, নেই কোনো ডেডিকেটেড এসডি কার্ড স্লট অ্যান্ড হেডফোন জ্যাক পোর্ট, খুব স্বাভাবিক ব্যাপার। বাট ফোনটা হাতে নিলে বেশ কমফোর্টেবল লাগে, এটা মানতেই হবে। অনেক লাইট একটা ফোন হয়, হাতে নিয়ে বেশ আরাম পাবেন, হাতে কোনো প্যারা দিবে না। ভারী ফোন থেকে আসলে তো ভাই খুব মানে জোস লাগবে, মনে হবে অলওয়েজ হাতে রাখি এমন একটা ব্যাপার। বডিতে একটাই সমস্যা, সেটা হচ্ছে আইপি রেটিং দেয় নাই, যেখানে স্যামসাং A34 আইপি রেটিং ছিল। আর আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু নিচের দিকে দেওয়া আছে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লে, বাট অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যান্ড দেখতে দেখতে আমাদের একটা ফুল লেন্থ রিভিউ শেষে চলে আসছি। আমার কাছে মনে হয়েছে আইকিউর Z7 Pro বা Z7 Pro যাই ডাকেন না কেন, এই ফোনটা একটা বিস্ট, খুব জোস পারফরমেন্স দিছে, জোস স্পেক দিছে, তা ডেলিভারও করতেছে। অ্যান্ড তারপরও যদি কেউ জিজ্ঞেস করেন যে তুষার ভাই কী সমস্যা হইতে পারে বা কি কি কনস থাকতে পারে, সেটা হচ্ছে আমি ভাই আবারও বলে দিচ্ছি সামারাইজ করে। ফোনটাতে আলট্রাওয়াইড লেন্স নাই, সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার দিছে, আইপি রেটিং নাই, সামনে গরিলা গ্লাস খুব একটা ভালো না। অ্যান্ড মেইনলি এইটার যে পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এইটা আরেকটু ক্লিনার ইউআই দিলে আমার কাছে ভালো লাগতো। এখন প্রাইস যদি দেখি আর যা যা দিছে তা দেখি, তাহলে বলবো যে ভাই এই যা যা কমতিগুলো, এগুলো কমতিও না খুব একটা, যা যা দিছে তা নিয়ে সবারই স্যাটিসফাইড থাকার কথা, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আমার কাছে এটা মোটামুটি 100-তে প্রায় 100 রেটিং পাওয়া যাবে। আপনার কাছে আইকিউ Z7 Pro ফোনটা কত রেটিং পাবে সেটা কমেন্ট বক্সে এখনই জানায় দেন। আর আল্লাহ করেন যাতে কোনো ডিজাস্টার এটার উপর না আসে, যেমন মার্কেটে স্টক নাই, অথবা নেটওয়ার্ক ইস্যু ধরা পড়ছে, অথবা গ্রিন লাইন টাইপের কোনো একটা ইস্যু হয়েছে, এমন কোনো কিছু যদি না হয় তাহলে এই জিনিসটা একটা জোস কম্বো হবে। তাই জলদি জলদি চলে যান গ্যাজেট বদ্দায়, কিনে ফেলেন আইকিউ Z7 Pro। এই ধরনের ফোন শুধু দেখলেই হবে না, কিনতে হয়।